সাধারণত আমি যখন একটা বই পড়া শেষ করি, পড়া শেষে আমার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, আমি সাথে সাথে বইটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি। আর যদি হাতে পর্যাপ্ত সময় ওই মুহূর্তে না থাকে, আমি চেষ্টা করি অন্তত বইটা নিয়ে একটা সংক্ষিপ্ত পাঠ প্রতিক্রিয়া নোট করে রাখার। কিন্তু সর্বশেষ যে বইটা আমি পড়লাম, এই বইটা পড়া শেষে আমি এতটাই স্তব্ধ হয়েছিলাম যে আমার প্রতিক্রিয়াটুকু যে আমি লিখবো বা ভিডিও করব, আমি সেরকম একটা অবস্থাতেও ছিলাম না। এবং একটা বই পড়া শেষে আমি দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই সেলফ থেকে আরেকটা বই নামাই, উল্টাপাল্টে দেখি, ভালো লাগলে পড়া শুরু করি বা এরকম। কিন্তু এই সর্বশেষ বইটা পড়ার পরে আমার মনে হচ্ছিল আমার কিছু সময় গ্যাপ নেওয়া খুব প্রয়োজন। মানে আমার মাথার মধ্যে ওই লাস্ট পড়া বইটার গল্পগুলো এমন ভাবে পুরোটা জুড়ে ছিল যে আমার আসলে নতুন কিছু নেয়ার মতো শক্তি বা ইচ্ছাটুকু আমি পাচ্ছিলাম না। আমার একটা গ্যাপ প্রয়োজন ছিল। তো এই যে কিছু কিছু বই মানে এমন ভাবে স্তব্ধ করে দেয়, এমন একটা কষ্ট বা এমন একটা হাহাকার জাগিয়ে তোলে যে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যায় না। এটা আসলে মনে হয় সব বইয়ের ব্যাপারে ঘটে না, খুব কম বইয়ের বেলায় ঘটে। তোফাজ্জেলকে হয়তো মনে আছে আপনাদের। যারা ইতিমধ্যেই ভুলে গেছেন তাদেরকে একটু মনে করিয়ে দেই। জুলাই বিপ্লবের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করা হয় এবং ভাত খাওয়াবার পরে তাকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়। তো সেই তোফাজ্জেলই তিতাস হয়ে আবির্ভূত হয়েছে মুহম্মদ নিজামের রক্ত শাপথ প্রেম এই বইটাতে। লেখক একটা অপূর্ব কাজ করেছেন এই বইতে। তিনি একদিকে জুলাই বিপ্লবকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। জুলাই বিপ্লবের যে কথাগুলো, যে স্লোগানগুলো, যে ঘটনাগুলো একদম জুলাই বিপ্লবের কি বলে এটাকে ট্যাগলাইন বা একেবারে জুলাই বিপ্লবের প্রতীক, যে কথা, যে ঘটনা, যে স্লোগানগুলো, সেগুলো যেমন ওনার এই বইতে উনি এনেছেন, ঠিক তেমনি ভাবে তোফাজ্জলের অতীত জীবনটাকে তিনি কল্পনা করার চেষ্টা করেছেন এবং এই যে তার কল্পনার যে বর্ণনা, সেই বর্ণনার মধ্য দিয়ে তিনি পাঠক হিসেবে মানে আমার মনে হয় তিনি পাঠকদেরকে একটা নস্টালজিয়ায় আচ্ছন্ন করে ফেলতে পেরেছেন। অন্তত আমার তো মনে হয়েছে যে আমি যখন বইটা পড়ছিলাম, তোফাজ্জেলের যে অতীত লেখক কল্পনা করেছেন, বাস্তব যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো নিয়ে বাকিটুকু নিশ্চয়ই লেখক তার নিজের মতো করে কল্পনায় সাজিয়ে নিয়েছেন এবং এই যে তার সাজানোটা, এটা পড়ার সময় আমার খুব নস্টালজিক লাগছিল। আমার মানে এই যে তোফাজ্জেলের টিনেজ প্রেম বা এরকম যে বিষয়গুলো, এগুলা আমাকে আমার কৈশোরের সময়টাতে নিয়ে যাচ্ছিল। যদিও এই বইয়ের প্রেক্ষাপট 2017 সাল থেকে বা এরকম, কিন্তু আমি যখন এই তোফাজ্জেলের স্কুল জীবন বা এরকম জিনিসগুলো পড়ছিলাম, তখন আমি আমার সেই যে 8, 9, 10 বা এই সময়টা, স্কুলের যে বন্ধু বান্ধবী, সবার মধ্যে যে একটা বন্ডেজ বা এই যে বিপরীত লিঙ্গের কারো সাথে বন্ধুত্ব বা কারো প্রতি আকর্ষণ বা এরকম জিনিসগুলো, মানে এই যে একটা পুরো মানে কি বলে যে আমি যেরকম ডায়েরির পাতাগুলোতে লিখতাম, আমার মনে হচ্ছিল যে তোফাজ্জেলও বোধহয় তার ডায়েরির পাতাগুলোতে এই লেখাগুলো বোধহয় তোফাজ্জেল নিজেই লিখেছে এরকম। তো এই নস্টালজিয়াটা লেখক তৈরি করতে পেরেছেন, যার কারণে হচ্ছে বইটা শুরু করার পরেই, কয়েক পৃষ্ঠা পড়ার পরেই আমি আসলে আটকে গেলাম বইটার সাথে। আমি বইটার শেষ না করা অবধি ছাড়তে পারলাম না। তো এই যে বাস্তব এবং কল্পনার মিশেলে লেখক আসলে এই তিতাস চরিত্রটার মধ্য দিয়ে
তোফাজ্জলের অতীত জীবনটা দেখার চেষ্টার মধ্য দিয়ে পাঠককে আসলে এমন একটা জায়গায় উনি দাঁড় করিয়ে দিয়েছেন যে ব্যাপারটা অনেকটা এরকম যে একটা সেন্স অফ কমপ্লিটনেস থেকে সেন্স অফ নাথিংনেস এর মধ্যে উনি আসলে পাঠকদেরকে এনে দাঁড় করিয়ে দিলেন, এবং এটা এত করুণ ভাবে, মানে বিষয়টা এত টাচি ছিল। আমার আসলে আমি দেখাতে পারলে ভালো হতো, আমার গুজবাম্পস হচ্ছে এখনো পর্যন্ত এই গল্পটা আবার যখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে ছোট্ট একটা বই, খুব বড় কিছু নাই, যে দেখেন 111 পাতা, কিন্তু 111 পাতার মধ্যেই দুইটা টাইম ফ্রেম সমান্তরালে চলছিল, এবং এত সুন্দরভাবে লেখক ব্যালেন্স করেছেন পাঠককে, মানে সেই নস্টালজিয়ার জায়গাটা এবং জুলাই বিপ্লবের যে জায়গাটা, এই দুইটার মধ্যে পাঠককে এমন ভাবে তিনি মুভ করেছেন, মানে আমি খুবই আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম পড়ার সময়। আর আপনারা হয়তো অনেকেই জানেন এই যে লেখক মুহম্মদ নিজাম, উনি আসলে হাওর অঞ্চলের ছেলে, হাওর অঞ্চলের লোক। ওনার বেড়ে ওঠা বা মানে হাওর ওনার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। তো এই হাওর অঞ্চলের ছেলে বলেই কিনা, হাওর পুত্র উনি নিজেকে বলেন, এটা বলেই হয়তো তিনি এই যে গ্রামের বা মফস্বল জীবনের যে বর্ণনা, সেটাও খুব সুনিপুণ ভাবে তিনি ফুটিয়ে তুলেছেন তার লেখায়। মানে কি বলবো, একটা মানুষের পরিবার, প্রতিভা, প্রেম, প্রতিশোধ এবং পরিণতি, এবং সেই পরিণতিটা এত নির্মম, এত নিষ্ঠুর, এত অমানবিক, মানে এরকম মৃত্যু কে চায়? তো এই জিনিসগুলোকে লেখক অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। আমার মনে হচ্ছে যে মুহম্মদ নিজামের যে কয়টা লেখা বাংলা সাহিত্যে টিকে যাবার যোগ্যতা রাখে, তার মধ্যে এই রক্তশপথ প্রেম, এই বইটা থাকবে বলে আমার আসলে বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে যে এই বইটা থাকবে। এখানে ওনার লেখা তো সুন্দর, পাশাপাশি এই যে প্রচ্ছদটা, আমার কাছে এই প্রচ্ছদটাও খুব ভালো লেগেছে, এবং প্রচ্ছদের এই যে নামলিপি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং ভেতরের পৃষ্ঠাতেও যে এই যে নামলিপিটা, আমার মনে হচ্ছিল যে এই বইয়ের যে নাম রক্ত স্বাপদ প্রেম, এই নামলিপিটা, হ্যাঁ একদম বইয়ের এই নামটাকে মনে হচ্ছিল যেন আমাদের মাথার ভেতর একদম খোদাই করে গেঁথে দিচ্ছে। আর প্রচ্ছদটা এত সুন্দর। লেখক, আমার যতটুকু মনে পড়ে, 3টা ডেমো প্রচ্ছদ পোস্ট করেছিলেন ফেসবুকে সেখানে মতামতের জন্য, এবং আমার ব্যক্তিগতভাবে এই প্রচ্ছদটাই পছন্দের ছিল, এবং আলটিমেটলি এটাই দেখলাম যে সিলেক্টেড হয়েছে। প্রচ্ছদটা করেছেন জাওয়াদুল আলম, খুব সুন্দর প্রচ্ছদ করেছেন উনি, বইয়ের গল্পের সাথে নামের সাথে ভীষণ রকম মানানসই। প্রচ্ছদ সুন্দর, বইয়ের গল্প সুন্দর, লেখকের লেখা সুন্দর। এখানে সম্পাদনার ক্ষেত্রে বা এই যে বানানগত কিছু ত্রুটি আছে, কিছু কিছু জিনিস খুবই দৃষ্টিকটু লেগেছে। এই ত্রুটিটুকু না থাকলে বইটা একদম স্বয়ংসম্পূর্ণ হবে। আশা করছি পরবর্তী মুদ্রণগুলোতে এই ত্রুটি কাটিয়ে ওঠা যাবে, কাটিয়ে উঠবে। কারণ আমি তো এই বইটা অনেককে সাজেস্ট করব। আমি, আমার এটা স্বভাব, আমার কাছে যারা থাকে, যারা আমার কাছে বইয়ের সাজেশন চায়, আমি কোনো একটা বই পড়ে ভালো লাগলে আমি তারপরে তাদেরকে নিজে থেকে নক করি যে এটা পড়েছো বা এটা পড়েছেন, যদি না পড়েন তাহলে এটা পড়েন। আর নর্মালি ভিডিও যখন করি তখন তো সব পাঠকদের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়ার থাকে। মাস্ট রিড হয়তো আমি বলবো না, কিন্তু আমি একদম অন্তর থেকে এই বইটা আমি রেকমেন্ড করব সবাইকে পড়ার জন্য। প্রথমত আপনারা যদি জুলাই বিপ্লব রিলেটেড ভালো কোনো বই খোঁজেন, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা একটা ভালো লেখা যদি পড়তে চান,
প্রেম, প্রতিশোধ, মানবতা সবকিছুর মিশেলে তাহলে হচ্ছে আপনারা এই রক্তশপথ প্রেম আমি বলবো যে আপনারা অবশ্যই পড়বেন। আর কি বলবো, মানে আমার একটা জিনিস আসলে মাথায় ঘুরপাক খাচ্ছিল বইটা পড়া শেষে, যে তোফাজ্জলের পরিবার আছে কি না আমি আসলে সঠিক জানিও না। সম্ভবত খুব কাছের বলতে তার আর কেউ নেই এই পৃথিবীতে। তো তোফাজ্জল তো কখনো জানতে পারবে না, বা তার পরিবার কখনো জানবে না যে যে মানুষটা নিঃসঙ্গ অবস্থায় নির্মম ভাবে মানুষের নির্দয়তার শিকার হয়ে মারা গেল, সেই মানুষটাকে নিয়েই একজন লেখক এত মমতায়, এত যত্নে তাকে তার বইয়ের পাতায় 2 মলাটের মধ্যে বন্দি করলেন। এটা যদি তোফাজ্জল জানতো, আমার খুব আফসোস হচ্ছে যে এটা জানলে তোফাজ্জলের কেমন লাগতো, যে এই প্রেমহীনতার শহরে বাংলা সাহিত্যের একজন প্রমিজিং লেখক তাকে নিয়ে এত সুন্দর একটা লেখা লিখে ফেলেছেন। এটা জানলে তোফাজ্জলের কেমন লাগতো। আমার এটা তো আর কোনোদিন জানা হবে না, কিন্তু আসলে এটা মনে হলেই কেমন যেন লাগছে বুকের ভেতরে। মোহাম্মদ নিজামকে ধন্যবাদ। একজন অবহেলায় হারিয়ে যাওয়া মানুষকে তিনি তার লেখা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন। ওনার এই রক্তশপথ প্রেম যদি বেঁচে থাকে, তাহলে তোফাজ্জলও বেঁচে থাকবে তিতাস হয়ে সব পাঠকদের মনে, সবাইকে মনে করিয়ে দেবে সেই কালো রাতের ঘটনাটা। আমরা যদি ভুলে যেতেও চাই, এই রক্তশপথ প্রেম আমরা যতবার পড়বো, বা এই রক্তশপথ প্রেমের কথা যতবার আলোচনা হবে, তোফাজ্জল আমাদের সবার গলায় আটকে থাকা ভাতের মতো কষ্ট হয়ে বেঁচে থাকবে সারা জীবন। তো এটাই বলার যে বইটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আমি সাজেস্ট করব যে আপনারা যারা ফিকশন পড়তে ভালোবাসেন, এবং যে বাস্তব এবং ফিকশনের মিশেলে যদি চমৎকার কোনো লেখা পড়তে চান, এবং সমসাময়িক লেখকদের ভালো কোনো বই যারা খোঁজেন, তারা বইটা পড়বেন। আমি অন্তর থেকে বইটা সাজেস্ট করলাম। লেখকের জন্য শুভকামনা, যারা বইটা পড়বেন তাদের জন্য অগ্রিম শুভকামনা। ধন্যবাদ সকলকে।